ওকে, আমরা রেকর্ডিং শুরু করেছি। এখন আমরা গত ক্লাসে সর্বশেষ কি পড়িয়েছি কেউ বলতে পারবে আমাকে? কেউ আমাকে একটু মেমোরি রিফ্রেশ করতে পারবে? স্যার, আমরা গত ক্লাসে দেখছিলাম ক্লায়েন্ট কনফারেন্স ইন এ সিভিল কেস। মানে লাস্ট কি পড়িয়েছি, একদম শেষ লাইনটা কি ছিল? গত ক্লাসে টোটাল কি কি পড়িয়েছি বলো? হোয়াট আর দ্য হেড নোটস? মামলাতে মানে আমাদের কি কি জিনিস, কোন কোন অ্যাক্ট গুলো মাথায় রাখতে হবে এবং একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসবে তার কোনো ইস্যু, কোন জিনিসগুলো তাকে সাজেস্ট করব এবং কি কি অ্যাক্ট লাগবে, যেমন লিমিটেশন অ্যাক্ট, মানে ইন কেস অফ সিভিল কেসেস লিমিটেশন অ্যাক্ট, কোর্ট ফিস অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট, আদার অ্যাক্ট। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এবারে যদি একটু ক্রিমিনাল মামলার দিকে তাকাই, যে ক্রিমিনাল যখন কোনো ক্রিমিনাল মামলা হবে তখন আমরা কি কি আইন ব্যবহার করব, এটা কি তোমরা বলতে পারবে? কি কি আইন আমরা ব্যবহার করব? স্যার, পেনাল কোড 1850, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020, রাইট। তারপরে তারপর কন্ট্রোল অ্যাক্ট তারপর 2002, ডোমেস্টিক সব- ভায়োলেন্স অ্যাক্ট এটা Fine. মেবি 1980। সে আগে কোন আইনটা আমরা দেখব? রাইট, সবার আগে আমরা দেখব সিআরপিসি। সিআরপিসির পরে আমরা কোনটা দেখব? এভিডেন্স অ্যাক্ট, পেনাল কোডটা দেখব, কারণ হচ্ছে যে সিআরপিসির পরে আমাদের এখনো পর্যন্ত মেজর কম্পেন্ডিয়াম অফ ক্রিমিনাল লজ অর ল ডিফাইনিং ক্রাইম ইজ পেনাল। এরপরে আমাদের স্পেসিফিক ক্রাইম গুলোকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে। ফর এক্সাম্পল, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কথা তোমরা বলেছো। নারী ও শিশু নির্যাতন দমন আইনটা হয়েছে নারী ও শিশু নির্যাতনকে কম যাতে হয় সমাজে, দেশে, সেই জন্য এটাকে টার্গেট করে করা হয়েছে। তারপরে ধরো অস্ত্র আইন আছে, তারপরে বিস্ফোরক আইন আছে, এসিড দমন আইন আছে। এ ধরনের বিভিন্ন স্পিকার কথা, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করে দাও তো। নীলিমা, রাইট, নীলিমার কম্পিউটার থেকে আসতেছিল। সুতরাং সিভিলের ক্ষেত্রেও যেমন প্রসিডিউরাল এবং সাবস্ট্যান্টিভ ল আমরা দেখছি, একই সাথে ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও আমাদেরকে প্রসিডিউরাল এবং সাবস্ট্যান্টিভ ল দেখতে হবে। প্রসিডিউরাল ল কিন্তু একমাত্র সিআরপিসি কেই আমরা প্রসিডিউরাল ল বলছি, কিন্তু আমরা দেখব যে কিছু কিছু স্পেসিফিক ক্রাইমের ক্ষেত্রে, যেমন দুর্নীতির ক্ষেত্রে কোর্টের স্ট্রাকচার এবং প্রসিডিউর কি হবে সেটা দুর্নীতি দমন আইনে যেমন বলা হচ্ছে। আবার একইভাবে যে মামলাগুলোকে আমরা অতীব গুরুত্বপূর্ণ মনে করছি, বিকজ মানে দ্য নেচার অফ দ্য ক্রাইম ইজ সো হেইনাস, যে সেগুলো দ্রুত বিচার হওয়া উচিত। সুতরাং দ্রুত বিচার আদালতের প্রসিডিংস কেমন হবে, কতদিনের মধ্যে তারা শেষ করবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো আইনে হচ্ছে। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের মধ্যেও কিন্তু কিছুটা সাবস্ট্যান্টিভ এবং প্রসিডিউরাল সাইড বলা আছে। আবার দ্রুত বিচার আইন, যেটা দ্রুত বিচার আদালত আইন, সেখানেও কিন্তু দেয়া আছে। একটু লাইনে থাকো, আমি গিয়াস ভাই, আমি ক্লাস নিচ্ছি, এখন ফোন দিলে আমি কথা, গুড মর্নিং, এখন আমি কথা বলতে পারবো না, আমি ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা পরে ফোন দেন, ঠিক আছে? ওকে। তো সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। তো যেটা বলছিলাম যে
এই প্রসিডিউরাল ল সিআরপিসি এটা হচ্ছে আমাদের মেজর, এবং অন্যান্য আইনগুলো আমাদের সাবস্ট্যান্টিভ ল, এবং কিছু কিছু স্পেশাল ল এর ক্ষেত্রে আমাদের কিন্তু স্পেশাল প্রসিডিউর ফলো করতে হয়। ফর এক্সাম্পল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 138 এর যে মামলা, সেটি কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। সো সেই ক্ষেত্রে কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে প্রসিডিউর এবং প্রসিডিউর নেই, বাট সাবস্ট্যান্টিভ লটা কিন্তু সেখানে আছে, বাট প্রসিডিউর ইজ ফলোড which is spelled in CRPC. আরেকটা প্রসিডিউরাল যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে যে কোর্টের জুরিসডিকশন, কোর্ট কিভাবে ফাংশন করবে, সেই জন্য আমাদেরকে ক্রিমিনাল কোর্ট রুলস এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। কারণ একটা কোর্ট কি কি রেজিস্টার মেইনটেইন করে এবং কোর্টের জুরিসডিকশন কতটুকু, সেটা কিন্তু ক্রিমিনাল কোর্ট রুলস এন্ড অর্ডারের মধ্যে সেটা বলা আছে। সুতরাং এই মোটামুটি আমাদের ক্রিমিনাল মামলার জন্য প্রয়োজন। আমরা কি লাস্ট দিন কোর্ট স্ট্রাকচার নিয়ে কথা বলেছি? যে কথা বলেছিলাম সিভিল কেসের কোর্ট স্ট্রাকচার নিয়ে। রাইট, সিভিল কোর্টের কোর্ট স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলেছি। লেট আস টক অ্যাবাউট ক্রিমিনাল কোর্ট স্ট্রাকচার। ঠিক আছে, কেউ আমাকে, তোমরা কি সিআরপিসি এই ইয়ারে পড়ছো? ইয়েস স্যার। আচ্ছা, সিআরপিসির প্রথম দিকের সেকশনগুলো তোমাদের পড়া হয়েছে? স্যার আমাদেরকে কোর্ট স্ট্রাকচার দেখিয়েছেন। রাইট, আমাকে বলো দেখি কোর্ট স্ট্রাকচারটা, ইফ ইউ ক্যান শেয়ার। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ফার্স্টে আছে সেশনস জাজ ক্রিমিনাল কোর্টে, এরপর আছে অ্যাডিশনাল সেশন জাজ এইভাবে সেশনস বললে জাজ। হবে না, এটা কে বলতেছে কথা? স্যার আমি বাঁধন দোলা। হ্যাঁ বাঁধন, জুডিশিয়ারিতে পরীক্ষা দিবা আগামী বছর কিন্তু, Yes, সো ইউ sir. হ্যাভ টু স্টপ মানে প্রেজেন্টিং ইন দিস ওয়ে। হ্যাঁ, তুমি আগে বলো যে প্রথমে একটা মামলা শুরু হয়েছে, আমরা লেট আস টক অ্যাবাউট শাস্তি। ঠিক আছে, শাস্তির ঘটনাটাকে আমাদের সবার মাথায় আছে? Yes, sir. যদি থাকে তাহলে শাস্তির চন্দরাকে ধরে নিয়ে প্রথম কোন কোর্টে যাবে পুলিশ? কোর্টে যাবে। হ্যাঁ, কি কথা বলছে কোর্টে এখন? যাবে। স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস সেই কোর্টে যাবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস কোর্টে কেন যাবে মনে হচ্ছে তোমার? হোয়াট ইজ দ্য রেশনালিটি? কারণ ওটা নন মেট্রোপলিটন এরিয়া, আর হচ্ছে একদম একদম শুরু থেকে যাওয়ার জন্য, মানে জুরিসডিকশনের পার্সপেক্টিভে বলি, মানে নন মেট্রোপলিটন এরিয়া সেই হিসেবে বলি, কিন্তু ডেথ যদি জুরিসডিকশন নাই মার্ডার কেসের জন্য ইনার। So you people are confused, right? যে কোন কোর্টে যাচ্ছে, একজন বলছো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে। লেট মি আস্ক ইউ, নাম্বার 1, যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অপশন বলছো, is there any third class magistrate right now in Bangladesh? হ্যাঁ ঠিক আছে, বইতে লেখা আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে, কিন্তু ইন এক্সিস্টেন্স whether there is any third class magistrate right now in Bangladesh? No, there is no third class magistrate, right? এখন আর বাংলাদেশে কোনো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই। আচ্ছা, নাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, এটা এই প্রশ্নটা ঠিক, এই অংশটুকু ঠিক আছে, কিন্তু আবার যে বলছো যে এটা কিভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, এটা তো তার ইখতিয়ার নাই। You are also মানে রাইট and also you are wrong. কেন তুমি রং? কারণ হচ্ছে মামলাটা কি ট্রায়াল স্টেজে এসছে? এখনো মামলাটা ট্রায়াল স্টেজে আসে নাই। মামলাটা যদি ট্রায়াল স্টেজে আসে তাহলে এটা অবশ্যই যখন চার্জ গঠন হবে, মানে যে মুহূর্তে কগনিজেন্সে নেওয়া হবে, কগনিজেন্সে নেওয়ার পর থেকে এটা ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজের কোর্টের এখতিয়ারের মধ্যে চলে যাবে, কিন্তু তার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জামিনের বিষয়টা থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আন্ডার সিআরপিসি একজন আসামিকে যদি অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে
তাকে কোন কোর্টে প্রডিউস করতে হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যদি মেট্রোপলিটন এরিয়ায় হয় তাহলে সিএমএম, তাই তো? আর যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় তাহলে সিজেএম। সিজেএম মানে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে শুনবে? তা না, হি হ্যাজ ডেলিগেটেড দ্য পাওয়ার। সেই পাওয়ারটা কিভাবে ভাগ করা হয়েছে? সেই পাওয়ারটা ভাগ করা হয়েছে টেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী। যেমন ঢাকা শহরে যে কয়টা থানা, প্রত্যেকটা থানার জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা একজন করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে। আবার ঢাকা জেলার যে কটা থানা, প্রত্যেকটা থানার জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটাকে তারা এক্সারসাইজ করেন। তাহলে এই শাস্তি গল্পটা যদি আমরা মাথায় নেই, তাহলে প্রথম যখন চন্দ্রাকে অ্যারেস্ট করা হচ্ছে তখন তাকে প্রথম প্রডিউস করা হবে কোন কোর্টে? Let us think from that. প্রথম তাকে প্রডিউস করা হবে, যেহেতু মেট্রোপলিটন বাইরে তাহলে আমরা এটা সিজিএম বলতে পারি। প্রথম তাকে নিয়ে যাওয়া হবে সিজেএম কোর্টে, রাইট? দিস ইজ ফর বেইল অনলি। এখন আমি যে কোর্ট স্ট্রাকচারটা বলবো এটা শুধুমাত্র বেইল পিটিশন মুভ করার জন্য, ঠিক আছে? সো ডোন্ট গেট কনফিউজড। পরীক্ষার খাতায় যখন প্রশ্ন থাকবে বা যদি ভাইবা পরীক্ষা হয়, অবশ্যই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। ওকে, সো প্রথমে যাবে সিজিএম কোর্টে। সিজিএম কোর্ট যদি না মঞ্জুর করে, তারপরে এখানে একটা মিস অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়। সেই মিস অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে সেশনস জাজ কোর্টে। অর্থাৎ চন্দ্রাকে অ্যারেস্ট করার পরে পুলিশ তাকে প্রডিউস করবে সিজিএম কোর্টে। সিজিএম কোর্টে তাকে আমরা যখন জামিনের আবেদনটা করব, তখন সেই জামিনের আবেদনটা নামঞ্জুর হলে সেই আবেদনটা আবারও একটা মিসসেলেনিয়াস অ্যাপ্লিকেশন আকারে সেশন জাজ কোর্টে আমরা ফাইল করব। যদি সেশন জাজও সেটা নামঞ্জুর করে, তারপরে আমরা যাব কোন কোর্টে? এনিওয়ান? হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে স্যার। রাইট, শুধু এইটুকু লিখলে সবাই বোঝা যাচ্ছে। এই সিডি মানে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনের যদি নামঞ্জুর হয় তারপরে আমরা কোথায় যাব? স্যার অ্যাপিলেট ডিভিশন। রাইট, অ্যাপিলেট ডিভিশন। আচ্ছা, অ্যাপিলেট ডিভিশনে যদি নামঞ্জুর হয় তাহলে আমরা আবার অ্যাপিলেট ডিভিশনে রিভিউ করার জন্য আবেদন করতে পারবো, অনলি অন দ্য গ্রাউন্ড অফ কনস্টিটিউশনালিটি। ঠিক আছে, যে ওয়াই দিস ইজ কনস্টিটিউশনালি রং, অথবা ইফ দেয়ার ইজ আ মানে ভেরি আর্ডেন্ট কোয়েশ্চেন অফ ল, তাহলেই একমাত্র রিভিউ করা যাবে। যদি অ্যাপিলেট ডিভিশনে নামঞ্জুর হয়, সেই রিভিউটাও হবে আবার অ্যাপিলেট ডিভিশনে। ওকে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ বেইল অ্যাপ্লিকেশন, যে বেইল অ্যাপ্লিকেশন কিভাবে যাবে। আর যখন আমাদের ট্রায়াল শুরু হবে তখন আমাদের প্রথমে কগনিজেন্স নেবে হচ্ছে, প্রথমে তো ধরো যে প্রথমে যখন চার্জশিট দেবে, চার্জশিট দেওয়ার পরেই এটা কগনিজেন্সের জন্য চলে যাবে তোমার ডিস্ট্রিক্ট সেশন জাজের কাছে চলে যাবে। ঠিক আছে, কগনিজেন্সে নেওয়ার জন্য সেশন জাজের কাছে যাবে। সেশন জাজ তিনি নিজেও রাখতে পারেন, অথবা তিনি তার অধীনস্থ যে কোনো এডিশনাল সেশন জাজের কাছে এটি পাঠিয়ে দিতে পারেন, ট্রান্সফার করে দিতে পারেন শুনানির জন্য। সেই এডিশনাল সেশন জাজের কোর্টে বা সেশন জাজের নিজের কোর্টে এরপরে উনি কগনিজেন্সে নেবেন। কগনিজেন্সে নিয়ে উনি চার্জ গঠনের শুনানি করবেন, জিজ্ঞেস করবেন আসামিদেরকে যে তারা কি দোষী না নির্দোষ, এই কথাটা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে তারা যদি দোষী বলেন
তাহলে দোষী বলার পরে তারা সরাসরি সেন্টেন্সিং এ চলে যাবে। আর যদি বলে যে তারা নির্দোষ, তাহলে তারা চলে যাবে ট্রায়ালের দিকে চলে যাবে, ট্রায়ালে। এবং এই ট্রায়ালটা সম্পূর্ণটাই সেশন জাজ অথবা এডিশনাল সেশন জাজের কোর্টে এটা হবে। এবং সেখানে এই সেশন জাজের যে ট্রায়ালের অংশটা, সেটা আমরা দেখব যে সেশন জাজে হচ্ছে আবারও বা এডিশনাল সেশন জাজ। ঠিক আছে, ট্রায়ালটা এডিশনাল সেশন জাজ বা এডিশনাল সেশন জাজে হচ্ছে। এরপরে জাজমেন্ট এন্ড সেন্টেন্সিং হচ্ছে একইভাবে এই সেশনস জাজে হচ্ছে। এবং এটা কিন্তু only for murder case, হ্যাঁ, don't think about any other case. এরপরে এই জাজমেন্ট এবং সেন্টেন্সিং এর এগেইনস্টে যদি আমরা আপিল করতে চাই, তাহলে আপিলটা কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশনে যাবে, ডিভিশন। রাইট। আবারও একইভাবে হাইকোর্ট ডিভিশনের পরে যদি আমরা সেখানেও আমরা সংক্ষুব্ধ হই, তাহলে আমরা আপিল ফাইল করতে পারবো অ্যাপিলেট ডিভিশনে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ মার্ডার কেস। কিন্তু এই স্ট্রাকচার কিন্তু ভ্যারি করবে কোর্ট টু কোর্ট। ফর এক্সাম্পল, যদি চুরির মামলা হয়, চুরির মামলা কিন্তু আমরা দেখব যে চুরির মামলাটার বিচার শুরু হবে কিন্তু ওই ম্যাজিস্ট্রেট কোর্টেই, এবং ম্যাজিস্ট্রেট কোর্টেই কিন্তু এর রায়ও হয়ে যাবে। এরপরে সেটা আপিল হবে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজের কোর্টে, আর সেই আপিলের এগেইনস্টে রিভিউ হবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনের পরে সেটা আবার অ্যাপিলেট ডিভিশনে যাবে। এই হচ্ছে গিয়ে, তো ক্রাইম টু ক্রাইম কিন্তু এই স্ট্রাকচারটা ভেরি করবে। একটা সেকেন্ড। ওকে, সুতরাং এইটুকু তো ক্লিয়ার হয়েছে না ক্রিমিনাল স্ট্রাকচারটা, যে এটা কিন্তু মামলা টু মামলা, এবং বেইল অ্যাপ্লিকেশন কিন্তু যতক্ষণ পর্যন্ত চার্জশিট হচ্ছে না, অর্থাৎ চার্জশিট না হলে তো কগনিজেন্স, ট্রায়াল এগুলোর প্রশ্ন নাই। যতক্ষণ পর্যন্ত চার্জশিট হচ্ছে না তার আগে পর্যন্ত বেইল অ্যাপ্লিকেশন কিন্তু এন্টারটেইন করবে সবচেয়ে লোয়েস্ট কোর্ট, মানে ম্যাজিস্ট্রেট কোর্ট। ঠিক আছে? কি সাব্বির, তুমি এখন আসলে? 10:35। আমি ছিলাম স্যার এখানেই স্যার। এতবার জিজ্ঞেস করলাম যে সিআর আছে কিনা, সিআর আছে কিনা। স্যার তখন স্যার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার, আসলে কেউ শুনতে পাচ্ছিলাম না। তোমার বন্ধু বান্ধবরা তোমাকে খুঁজলো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আগে থেকে সারা দিবা, তোমাকে না দেখলে তো নার্ভাস হয়ে যাই। স্যার আমি পাশের বাসা থেকে স্যার ক্লাসে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ টু ইউর নেইবার্স যে দে অ্যালাউড ইউ। আচ্ছা, তো আমি যেটা বলছি যে এই পর্যন্ত, এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? কারণ তোমাদের ক্রিমিনাল মামলার জুরিসডিকশনে যখনই যাই, এই কোর্ট স্ট্রাকচার নিয়ে কোনটা কোথা থেকে শুরু হচ্ছে এইটা তোমরা চিন্তা করো না আর কি। এখানে কিন্তু একটু ক্রিটিক্যালি চিন্তা করার সুযোগ রয়েছে এবং চিন্তাটা করতে হবে। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি। সেই কাজটা হচ্ছে যে সিভিল কোর্টের স্ট্রাকচার অনুযায়ী জুরিসডিকশন কত টাকার পিকিউনারি। হ্যাঁ রাবেয়া,
রাবেয়া তুমি যেন কি বলছিলে, প্লিজ কন্টিনিউ। আমি বলছেন যে মার্ডারের ক্ষেত্রে কোড স্ট্রাকচারটা যদি আরেকবার বলতেন, নেটওয়ার্কের অনেক কিছু জিনিস বুঝতে পারিনি ভাই। মার্ডারের তাই ক্ষেত্রে কি মার্ডারের হচ্ছে, ক্ষেত্রে কোড স্ট্রাকচারটা আরেকবার যদি বলতেন, নেটওয়ার্ক না না খুব খারাপ, তোমাকে, বুঝতে পারছি না অনেক কথা। তোমাকে আগে বুঝতে হবে যে মামলাটা কোন স্টেজে আছে। যদি এটি চন্দরার মতন একদম প্রাইমারি স্টেজে হয়, ঠিক আছে, তাহলে মার্ডারের জামিনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করতে হবে। কিন্তু যে মুহূর্তে মার্ডারের এই মামলাটা যে মুহূর্তে কগনিজেন্স নেয়ার জন্য সেশনস জাজের কোর্টে চলে যাচ্ছে, তখন থেকে কিন্তু এই মামলায় তোমাকে জামিন নিতে হলেও ওই সেশন জাজের কাছেই অ্যাপ্লিকেশন দিতে হবে। কিন্তু ওই কগনিজেন্সের জন্য যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টেই মামলার এই জামিনের জন্য আবেদন করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। নাও লেট আস গেট ইনটু ড্রাফটিং টু থিংস। না, আমাদের দুটো মামলা, আমি আসলে এবারে খুব সিমultaneously যাচ্ছি, নইলে এর আগে আমি আসলে তোমাদের এখনো পর্যন্ত অনলাইনের ক্লাসগুলোর পরিধি, কতদিন পর্যন্ত ক্লাস নেব, কি নেব, আমি এটা একটু নিজেই একটু কনফিউজড। কারণ দেখা যাবে যে হঠাৎ করে বলবে যে তোমাদের পরীক্ষা চলে আসছে, তো এই জন্য আমি একেবারে জয়েন্টলি চলে যাচ্ছি, নইলে এর আগে আমি সময় নিতাম। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি একটা সিভিল মামলাতে। আমরা যে শুরু করি সেই সিভিল মামলার শুরুর প্রসিডিংসটাতে লেট আস কাম। ঠিক আছে, এখন তোমরা তো সিপিসিও শুরু করেছো না? জি স্যার। আচ্ছা, সিপিসি যদি শুরু করে থাকো, সিপিসিতে প্লিডিংস এর ডেফিনেশন কোথায় দেয়া আছে? স্যার আমাদের এখন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়াচ্ছেন, তারপর সিপিসি শুরু করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও অর্ডার 6। আচ্ছা, সিপিসিতে কিন্তু দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে সেকশন, ঠিক আছে, যেখানে মূল সেকশন গুলো প্রথমে বলা আছে, এরপরে এর তফসিল আছে, একটা শিডিউল আছে। ফার্স্ট শিডিউল, এই ফার্স্ট শিডিউলে সিপিসির রুলস, অর্ডার এন্ড রুল গুলো বলা আছে, এবং এই অর্ডার এবং রুল গুলো কিন্তু মূলত আমরা বলতে পারি সিপিসির প্রাণ, the life and blood of CPC, of a civil suit, or even if you say this is the life and blood of judiciary, that also you can say. সিপিসিটা ব্রিটিশরা করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু এরপরে আর সিপিসিতে তেমন ভাবে কোনো পরিবর্তন আনতে পারিনি। ঠিক আছে, সিপিসি পড়ার সময় তোমরা দেখবে যে এটা অনেক গবেষণা করে, অনেক সার্ভে করে, বেসলাইন সার্ভে করার মাধ্যমে এবং মিডলাইন সার্ভে করার মাধ্যমে তারা এই আইনটা প্রণয়ন করেছিল। আচ্ছা, তোমরা যদি প্রথমে, তোমার কাছে ফর এক্সাম্পল 2 বিঘা জমির উপেন তোমার কাছে এসছে মামলা করার জন্য, তাই না? সেই উপেন তোমার কাছে এসছে মামলা করার জন্য। এখন উপেন মামলা করতে পারবে কিনা, আমরা যে কোনো টাইটেল স্যুট, আমরা যে সিভিল মামলা করি, তোমরা যদি সিভিল রুলস এন্ড অর্ডার বইটা দেখো, সেখানে তোমরা দেখবে যে একটি কোর্টে প্রায় 5 প্রকারের রেজিস্টার থাকে। ঠিক আছে, এর মধ্যে 3 প্রকারের মামলাকেই আমরা টাইটেল স্যুট নামে অভিহিত করি। আর যখন ইনজাংশনের মামলা হয় সেটাকে আমরা বলি আদার স্যুট, কারণ সেটার যে রেজিস্টার, সেই রেজিস্টারকে বলে আদার স্যুট রেজিস্টার। আর যদি আমরা ক্ষতিপূরণ চেয়ে মামলা করি তাহলে সেটাকে বলে মানি স্যুট। সেই মানি স্যুটের আলাদা রেজিস্টার, সেই রেজিস্টারকে বলে মানি স্যুট রেজিস্টার। তো সেই জন্য সেই মামলার নামও হয় মানি স্যুট সো অ্যান্ড সো। তো আর জেনারেলি অন্য এই 2 গ্রুপ বাদে অন্য সব মামলাকে আমরা বলি টাইটেল স্যুট। ঠিক আছে,
নট সিভিল সুট। মনে থাকবে? ওকে, সো এই টাইটেল সুটের কারা বাদী হবে? বাদী ইংরেজি হচ্ছে প্লেন্টিফ আর বিবাদ ইংরেজি হচ্ছে ডিফেন্ডেন্ট। এই কারা প্লেন্টিফ হবে কারা ডিফেন্ডেন্ট হবে এর ব্যাপারে তোমরা দেখবে অর্ডার 1 রুল 1 to 13। আমি তোমাদের সিপিসি ক্লাস নেব না, সেজন্য আমি টোটাল ডিটেলসে যাব না। শুধু সেখানে দেখবে যে কারা প্লেন্টিফ হতে পারবে বলা আছে অর্ডার 1 রুল 1 এ, আর কারা ডিফেন্ডেন্ট হতে পারবে বলা আছে অর্ডার 1 রুল 3 তে। এবং যদি মিস জয়েন্ডার অফ পার্টি হয় বা নন জয়েন্ডার অফ পার্টি হয়, মিস জয়েন্ডার অফ পার্টি কি? পার্টি হচ্ছে কাউকে যদি ভুল ক্রমে পক্ষভুক্ত করা হয়, আর নন জয়েন্ডার হচ্ছে কাউকে যদি কোনো আবশ্যিক পক্ষকে যদি পক্ষভুক্ত না করা হয়, দ্যাট ইজ নন জয়েন্ডার। সো মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার জনিত যদি ত্রুটি থাকে তাহলে কি করতে হবে সেটা বলা আছে অর্ডার 1 রুল 9 এ। ঠিক আছে, আবার একাধিক বাদী বিবাদী হলে কি হবে সেটা সম্পূর্ণটাই এই অর্ডার 1 এ বলা আছে। অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। আমি অন্যান্য বিষয়ে আমি যাব না, শুধু প্রথমেই আমি বলবো যে আরজি দাখিলের মাধ্যমে, আরজির ইংরেজি হচ্ছে প্লেন্ট, হ্যাঁ, প্লেন্ট দাখিলের মাধ্যমে যে মামলা শুরু হবে সেটি বলা আছে অর্ডার 4 রুল 1 এ। আর রুল 2 তে, অর্ডার 4 এর রুল 2 তে বলা আছে যে রেজিস্টার অফ সুটস, অর্থাৎ একটি মামলা যেই যে রেজিস্টারের কথাগুলো আমি বললাম এই রেজিস্টারের কথাগুলো এখানে বলা আছে যে রেজিস্টার মেইনটেইন করবে। আর একটা মামলা শুরু করার সময় বিবাদী পক্ষকে বা ডিফেন্ডেন্টদেরকে যে সামান সার্ভ করতে হয়, ঠিক আছে, এই সামান ইস্যু এবং সার্ভ করার যে নিয়ম নীতি সেটি আছে অর্ডার 5 এ। এবং কেন অর্ডার 5 এ দেওয়া হয়েছে? কারণ এটা বোঝানোর জন্য যে মামলা শুরু করতে হলে আমাদেরকে অবশ্যই অপর পক্ষকে জানাতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। and this is rule of law and natural justice এর অন্যতম পার্ট। আদার পার্টি যদি না জানে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তাহলে সে প্রপার টাইম পাবে না বা যথেষ্ট সময় পাবে না বা কোনো সুযোগই পাবে না তার পক্ষের যে কজ অফ অ্যাকশন সেটাকে প্লেস করা। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শুধু আমি বলতে চাই। অর্ডার 2 রুল 1, 2 and 3 তোমরা যদি দেখো সেখানে তোমরা এই তিনটা জায়গায় তোমরা দেখবে কজ অফ অ্যাকশনের কথা বলা হয়েছে। সিভিল সুটের ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে কজ অফ অ্যাকশন। হ্যাঁ, আমি ভেরি লাকি যে আমি আমার ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনে আমি সিপিসির শিক্ষক হিসেবে পেয়েছিলাম আমাদের বাংলাদেশের একজন খুবই বিখ্যাত বিচারপতি স্যারকে আমি স্যারকে ধন্যবাদ যে ওনার কারণেই এত ভালোভাবে আমি শিখতে পেরেছি। স্যারের নামটা এই মুহূর্তে আমার মনে আছে, মাথায় আসছে না। আমি আসা মাত্রই জাস্টিস ওয়াহাব, হ্যাঁ, জাস্টিস ওয়াহাব স্যার। It was my pleasure that I learned CPC in legal education class, in clinical legal education class from him. উনি সবসময় একটা কথা একদম হাতুড়ি দিয়ে বাড়ি মারার মতো করে আমাদের মাথায় ঢুকিয়ে দিতেন যে কজ অফ অ্যাকশন, যে সিপিসি যখনই আমরা কোনো সিভিল সুটে যাব we have to be very cautious about cause of action। এবং যেমন উপেনের মামলাটা যদি আমরা বিবেচনা করি, উপেনের মামলার কজ অফ অ্যাকশনটা কি? উপেনের মামলার কজ অফ অ্যাকশন হচ্ছে সে তার জমি ফেলে রেখে সে দেশান্তরী হয়ে গেছিল, সে এসে দেখছে তার জমি জমিদার নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। ঠিক আছে, সো উপেনের কজ অফ অ্যাকশন হচ্ছে এই যে জমিটা অবৈধভাবে জমিদার নিয়ে গেছে, এটা হচ্ছে উপেনের কজ অফ অ্যাকশন। এখন এই কজ অফ অ্যাকশনটাকে এস্টাবলিশ করতে হলে আমাদেরকে কি কি জিনিস জানতে হবে?
কবে থেকে এই ঘটনাটা শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে, এবং কবে আমি জানতে পারলাম যে এই জমিটা আমার হাতছাড়া হয়ে গেছে। সো এই কজ অফ অ্যাকশন করতে হলে ডেট অ্যান্ড টাইম অফ অকারেন্স অর ডেট অ্যান্ড টাইম অফ কজ অফ অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সর্বশেষ যে ডেট অফ কজ অফ অ্যাকশন সেই তারিখ থেকে কিন্তু আমার লিমিটেশন কাউন্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন লিমিটেশন অ্যাক্টে কিছু কিছু জায়গায় এক্সেপশন রয়েছে। যখন তোমরা লিমিটেশন অ্যাক্ট করবে অবশ্যই দেখে নেবে যে কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে যে আমাদের এই লিমিটেশন কাউন্ট শুরু হবে নলেজের মাধ্যমে। যে আমি যখন থেকে জানতে পারলাম যে এই ঘটনাটি ঘটেছে তখন থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে, আমাদেরকে লিমিটেশন কাউন্ট করতে হবে, এটি রয়েছে। এবং সেটি কিন্তু আমাদের আরজিতে পরিষ্কারভাবে লিখতে হবে। আমি যখন তোমাদেরকে আরজির ড্রাফটিং শেখাবো তখন তোমরা কিন্তু দেখবে যে একটা ডেডিকেটেড প্যারাগ্রাফ থাকে, যে প্যারাগ্রাফে কজ অফ অ্যাকশনের সমস্ত তারিখ এবং সময়গুলোকে নির্দিষ্ট করে দিতে হয়। এবং এই প্যারাগ্রাফটি যদি না থাকে তাহলে অবশ্যই আরজি খারিজ হবে। ওকে, নাও let us discuss about order 6 rule 1. order 6 rule 1 এখানে প্লিডিংস এর ডেফিনিশন দেয়া আছে। ঠিক আছে, order 6 rule 1 তোমরা যদি কারো হাতের কাছে সিপিসিটা থাকে তোমরা একটু দেখো যে order 6 rule 1 এ বলছে প্লিডিং shall mean plaint or written statement, অর্থাৎ আরজি এবং লিখিত জবাব দুটোকেই আমরা প্লিডিং বলবো। অর্ডার 6 এর রুল 2 তে বলা হয়েছে যে একটি প্লিডিং এ কি কি থাকতে হবে। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের পড়ে শোনাই। এভরি প্লিডিং শ্যাল কন্টেইন and contain only a statement in a concise form of the material facts on which the party pleading relies for his claim or defense, as the case may be, but not the evidence by which they are to be proved, and shall, when necessary, be divided into paragraphs numbered consecutively. Dates, sums, and numbers shall be expressed in figures. So, এবং এই প্লিডিংস এর ফর্মটা কেমন হবে, দেখতে কেমন হবে প্লিডিংস, সেটি দেয়া আছে অ্যাপেন্ডিক্স এ তে। অ্যাপেন্ডিক্স এ তে, সিপিসির অ্যাপেন্ডিক্স এ তে একটি আরজির কাঠামো, একটি রিটেন স্টেটমেন্টের কাঠামো দেয়া আছে। ঠিক আছে, এবং অর্ডার 6 এর যদি তোমরা রুল 8 এবং 10 দেখো তাহলে তোমরা দেখবে সেখানে বলা আছে যে যদি তুমি একটা চুক্তিকে অস্বীকার করতে চাও তাহলে কি ভাষা ব্যবহার করতে হবে সেটি সেখানে লেখা আছে। যদি তুমি ম্যালিস অথবা নলেজ ক্লেম করতে চাও তাহলে সেখানে কি ভাষা ব্যবহার করতে হবে সেটি রুল 10 এ বলা আছে। সুতরাং এবং তারপরে এই প্লিডিংস গুলো যে স্বাক্ষরিত হতে হবে, কারা কারা স্বাক্ষরিত হতে হবে, সবকিছু এই অর্ডার 6 এ বলা আছে। অর্ডার 7 ভেরি ইন্টারেস্টিং। অর্ডার 7 ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে আরজি, এই আরজির যত ধরনের ব্যাকরণ আছে সবকিছু অর্ডার 7 এ দেয়া আছে। অর্থাৎ একটা আরজিতে কি কি থাকতে হবে সেটি অর্ডার 7 রুল 1 এ দেয়া আছে। আরজিতে যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে তাহলে সেটি কিভাবে সারানো যাবে সেটি লেখা আছে। আবার এই আরজিতে কি কি ডকুমেন্ট দিতে হবে বা আরজি কিভাবে ফেরত দিতে হবে। ফর এক্সাম্পল অর্ডার 7 রুল 10 এখানে বলা হচ্ছে রিটার্ন অফ প্লেন্টের কথা, যে the plaint shall at any stage of the suit be returned to be presented to the court in which the suit should have been instituted. অর্থাৎ এই আরজি যদি আমি ভুল কোর্টে দাখিল করে থাকি সেখান থেকে উঠিয়ে আমি সঠিক কোর্টে দাখিল করতে পারবো, সেই যে ফেরত নেওয়ার প্রক্রিয়া সেটি বলা আছে। আবার অর্ডার 7 রুল 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে অর্ডার 7 রুল 11 এ আমাদের প্রচুর পরিমাণ আরজি কিন্তু বিচারকরা খারিজ করে দেন এবং এটা নিয়ে কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, পরীক্ষাতে যদি লিখিত পরীক্ষা হয়, আর যদি মৌখিক পরীক্ষা হয় সেখানে অবশ্যই এই প্রশ্নটা জিজ্ঞেস করবে।
যে স্যার রুল নাম্বারটা কত? অর্ডার 7 রুল 11 রিজেকশন অফ প্লেন্ট। 4টা গ্রাউন্ডে প্লেন্ট রিজেক্ট হতে পারে, এর মধ্যে 2টো কিউরেবল গ্রাউন্ড, ঠিক আছে, আর 2টো নন কিউরেবল গ্রাউন্ড। এই 2টো গ্রাউন্ডে হ্যাঁ আমরা কিউর করতে পারবো, অ্যামেন্ডমেন্ট করে করতে পারবো, অথবা জাজমেন্ট এন্ড ডিক্রি দিয়ে দিলে নতুন কজ অফ অ্যাকশন রেইজ করে তারপরে নতুন ফ্রেশ সুট ফাইল করতে পারবো। কিন্তু ওই 2টো গ্রাউন্ড, একটা হচ্ছে লিমিটেশন গ্রাউন্ড, মানে এ আর ডি। এতে বলা হচ্ছে যদি আরজি পড়ে কোনো কজ অফ অ্যাকশন না পাওয়া যায় তাহলে আরজি খারিজ হয়ে যাবে। আর ডি তে বলা হচ্ছে যদি এই আরজি কোনো আইন দ্বারা বারিত হয়, where the suit appears from the statement in the plaint to be barred by any law। অর্থাৎ কি কি কারণে বার্ড হতে পারে একটা আইন, একটা মামলা? প্রথম হচ্ছে লিমিটেশনের কারণে বার্ড হতে পারে, রেস জুডিকেটার কারণে বার্ড হতে পারে, রেস সাব জুডিসের কারণে বার্ড হতে পারে। তারপরে হচ্ছে যদি যিনি বাদী, ইফ হি ইজ অফ আনসাউন্ড মাইন্ড অর অফ মাইনর এজ, তাহলে হতে পারে, তাই তো? সো এই 5টা, আর যদি তার অন্য কোনো ইনক্যাপাসিটি থাকে এই মামলা করার, যেমন ব্যাংকরাপ্ট যদি হয়ে থাকে তাহলে অনেক মামলা আছে সে ফাইল করতে পারবে না। সুতরাং এ এবং ডি দিস ইজ নন কিউরেবল, কিন্তু বি এবং সি ইজ কিউরেবল। একটা হচ্ছে যদি মামলাটার যে সুট ভ্যালুয়েশন সেটা যদি কম দেখানো হয় তাহলে সেই কোর্ট সেই ক্ষেত্রে আমার প্লেন রিজেক্ট করে দেবে ঠিকই, কিন্তু আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি আবার ভ্যালুয়েশনটা ঠিক করে জমা দিই তাহলে তোমরা দেখবে এই প্রোভাইসোতে দেয়া আছে যে 21 দিনের ভিতরে তুমি এই ভ্যালুয়েশনের সমস্যার সমাধান করতে পারবে। আর একটা হচ্ছে স্ট্যাম্প যদি কম দেওয়া হয়, স্ট্যাম্প দেওয়ার কথা 300 টাকা, তুমি স্ট্যাম্প দিয়েছো 100 টাকা, সেই ক্ষেত্রেও এটা কিন্তু কিউরেবল। 21 দিনের মধ্যে এটাকে যথাযথ স্ট্যাম্প দিয়ে আবার নতুন করে ফাইল করা যাবে, ঠিক আছে? আমার মনে হয় আজকে আমরা অনেক দূর দেখেছি। সো অর্ডার 7 রুল 11 ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে অন্যান্য যে গ্রাউন্ড গুলো আছে সেই যে কারণে একটা ডকুমেন্ট ইনঅ্যাডমিসিবল হতে পারে সেটা কিভাবে কিউর করা যাবে, এই ধরনের সমস্ত কিছু কিন্তু অর্ডার 7 এ বলা আছে। আর রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব, এই ক্ষেত্রে কিন্তু অর্ডার 8 এখানে দেখতে হবে যে অর্ডার 8 এ একটা লিখিত জবাব কিভাবে লিখতে হবে এবং সেখানে কি কি পয়েন্ট থাকবে, এটা অর্ডার 8 এ লেখা আছে। এবং অর্ডার 8 এ তুমি যদি কোনো কিছু ডিনাই করতে চাও, কোনো ফ্যাক্ট, তাহলে কিভাবে লিখবে, আর তুমি যদি নতুন করে কোনো ফ্যাক্ট দিতে চাও তাহলে কিভাবে লিখবে, এই কথাগুলো এখানে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, সেট অফ নামের একটা প্রিন্সিপাল আছে, অর্থাৎ তুমি কারো কাছে টাকা চেয়েছো 100 টাকা, কিন্তু সে তোমার কাছে আবার বলছে যে না, উনিও আমার কাছে 80 টাকা, আমি তাকে 80 টাকা ফেরত দিয়ে দিচ্ছি, উনি এখন 20 টাকা পাবে। সুতরাং এই যে 100 টাকা থেকে 80 টাকা বাদ দিয়ে 20 টাকার ক্লেম, দিস ইজ কল্ড সেট অফ। সেটা তোমরা পাবে অর্ডার 8 এর রুল 6 এর সাব রুল 2 তে, সাব রুল 1 এবং 2 তে, যে কিভাবে সেট অফ হতে পারে। আজকে আমি শুধু এই পর্যন্তই দেখালাম। আমরা আরেক পরের দিন অর্ডার 9টা তোমরা পড়ে দেখে আসবে। আমরা অর্ডার 9টা দেখে দেন আমরা লিগ্যাল নোটিশ কিভাবে লিখতে হবে এবং প্লেইন্ট, সেই দুটোতে আমরা যাব। তবে লিগ্যাল নোটিশ এবং প্লেইন্ট এই দুটোর নমুনা আমি পাঠিয়ে দিয়েছি না ইতিমধ্যে তোমাদের কাছে? ইয়েস স্যার। ওকে, গুড। যদি পেয়ে থাকো তাহলে সেই স্ট্রাকচারটা অবশ্যই নেক্সট কোর্টে ভালো করে দেখে আসবে, যে একটা আরজিতে কি কি থাকে, একটা লিগ্যাল নোটিসে কি কি থাকে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমরা নোট নেবে। আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে তোমরা কতটুকু দেখেছো, কি দেখেছো, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সিআর, তোমরা টোটাল ছাত্র কতজন তোমাদের ক্লাসে? 56 জন স্যার। 56 জন। এর তোমরা মাত্র 35 জন প্রেজেন্ট, বাকি প্রায় 29 না 19 জনের অবস্থাটা কি? 21 জন আর কি। স্যার মোটামুটি প্রায় সবগুলো ক্লাসে স্যার 35 এর মতো কাছাকাছি থাকে অ্যাটেন্ড, বাকি এটা স্যার অন কারণটা এন্ড অফ।
স্যার কারণটা হলো স্যার অনেকেই স্যার প্রত্যন্ত অঞ্চলে থাকে, ইভেন আমি নিজেও থাকি, দেখা যায় স্যার নেটওয়ার্ক পাচ্ছে না, অনেকের স্যার ইলেকট্রিসিটি থাকে না, স্যার নিউমেরিয়াস কারণ, আবার অনেকে স্যার ক্লাসেও আসে না। এই 21 জনকে তোমার দায়িত্ব হচ্ছে এই 21 জনকে আইডেন্টিফাই করা, কারণ ওদের যদি কোনো স্পেশাল হেল্প লাগে সেটাও আমাদেরকে দিতে হবে। আবার এই 21 জন যদি নেগলিজেন্টলি না এসে থাকে সেটাও আমি মনে করি নোট নেওয়া উচিত। ঠিক আছে, জি স্যার। সো আইডেন্টিফাই দিস 21 স্টুডেন্টস। আর রেগুলার তোমরা যারা 35 জন আছো, এই 35 জনে 7 জন করে 5টা গ্রুপ করতে হবে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, যারা কাছাকাছি থাকে এরকম ভাবে 7 জন করে 5টা গ্রুপ করবা। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, করে আমাকে আগামী সপ্তাহের ক্লাসের আগেই আমাকে পাঠাবা। স্যার আমি কি র্যান্ডমলি করব গ্রুপ, না আমরা নিজেদের মধ্যে? এখন আর র্যান্ডমলি করার সুযোগ নেই, এই জন্য বলছি জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, কারা কার সাথে কত কাছে থাকে সেটা নিয়ে, ধরো 1 ঘন্টা দূরত্বে থাকলেও সেটা কাউন্ট করে এরকম ভাবে আমাকে 5টা গ্রুপ করে দাও, জি স্যার। যাতে তারা 1 ঘন্টা দূরত্বে হলেও দেখা করতে পারে। ঠিক আছে, জি স্যার, আমি পরের সপ্তাহের আগে আপনাকে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার আগামী বৃহস্পতিবার সকাল 10টায়। স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নমস্কার। থ্যাংক ইউ স্যার।